রাজধানীতে ফের দুই দলের সমাবেশ। দেশ চালাচ্ছে বিদেশি শক্তি, দাবি বিএনপির আমেরিকা আর আসবে না, বললেন কাদের। পদ্মা সেতু ও মেট্রোর মতো উন্নয়ন একটি গোষ্ঠীর সহ্য হয় না, আইইবির কনভেনশনের প্রধানমন্ত্রী সাশ্রয়ী প্রকল্প নেয়ার তাগিদ। সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহ বাংলাদেশ জলসীমায় সোমবার বিকেলে নোঙর করবে কুতুবদিয়ায়। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে দাবি করে অদৃশ্য শক্তির নির্দেশে সরকার দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ত্রাসের ইতিহাস বিএনপির নেই দাবি করে বলেছেন, সন্ত্রাসের মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও জুলুম নির্যাতনের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। বেলা ৩টায় সমাবেশের কথা থাকলেও দুপুর থেকেই আসতে থাকে নেতাকর্মীরা। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকার জনগণকে তোয়াক্কা করছে না। তারা অভিযোগ করেন, নির্বাচনী ব্যবস্থা এমন জায়গায় গিয়েছে, মানুষ এখন ভোট কেন্দ্রে যেতে চায় না। এই সরকার কখনো এই দেশের মানুষের মঙ্গল চাইতে পারে না। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি, তাহলেই এই দেশে মানুষ মুক্তি পেতে পারে, নইলে এদেশে মানুষের মুক্তি আসবে না। নির্বাচনে ভোটারের আগমন দেখেছেন? নাই। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটা এমন একটা অবস্থা দাঁড়াইছে, জনগণকে ভোট দেবে না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, তাদের দলনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, চিকিৎসার সুযোগ থাকলেও বঞ্চিত করা হয়েছে। মিথ্যা মামলা আর আদালতকে ব্যবহার করেই সরকার টিকে আছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ যে প্রায় তাকে হাসপাতালে নিতে হচ্ছে তার ন্যূনতম চিকিৎসার জন্য। বারবার এই শাসক গোষ্ঠীকে বলা হয়েছে যে তার যে চিকিৎসা, তার এই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হোক চিকিৎসার জন্য। বিদেশ থেকে আন্তর্জাতিক নেতৃবর্গ তাকে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, মানুষ বাধ্য হয়ে খাবারের তালিকায় পরিবর্তন আনছে। সন্ত্রাসের মধ্য দিয়ে ন্যায়সঙ্গত আন্দোলনকে সরকার দমিয়ে রাখতে চায় বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই, সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। মির্জা ফখরুল হুঁশিয়ারি করেন, এখনো সময় আছে, ক্ষমতা ছেড়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন দিন, অন্যথায় পরিণতি ভোগ করতে হবে। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড লু আসছে দেখে আবারও ক্ষমতার স্বপ্নে বিভোর বিএনপি, কিন্তু বিএনপির স্বপ্ন পূরণে আমেরিকা আর আসবে না। বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব বলেন তিনি। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, আন্দোলনের নামে সহিংসতা করলে কোনো ছাড় নেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। জাতীয় নির্বাচনের পর আবারও রাজপথে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশের জনগণের জানমালের রক্ষায় আবারও শান্তি সমাবেশে দলটি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজন করে এই শান্তি সমাবেশ। আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানকের উদ্যোগে মোহাম্মদপুর এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ দুপুর ৩টায় শুরু করা থাকলেও ২টার মধ্যে পুরো সমাবেশের স্থলে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থানা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এই সমাবেশে যোগ দেন। ব্যানার ফেস্টুন নিয়ে পুরো সমাবেশস্থলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অলিতে গলিতেও ছড়িয়ে পড়ে সমাবেশে আসা নেতাকর্মীরা। উত্তর আওয়ামী লীগের নেতারা ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ প্রস্তুত উল্লেখ করে নেতারা বলেন, সহিংসতা হলে কোনো ছাড় নেই। এই বিএনপি গত 15 বছর আওয়ামী লীগকে পরাজিত করার জন্য, আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর জন্য এমন কোনো পন্থা নাই যারা তারা অবলম্বন না করেছে। মানুষ খুন থেকে শুরু করে চলন্ত গাড়িতে অগ্নিসংযোগ এবং মানুষ হত্যা এবং পেট্রোল বোমা মেরে ট্রেনে বাসে আগুন জ্বালিয়ে তারা অনেক চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে। তারিখ দিয়েছে
অমাবস্যা, পূর্ণিমা, রোজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পূজা পার্বণ বিভিন্ন সময় দিয়েছে। 10ই ডিসেম্বর অমুক তারিখ তমুক তারিখ কোন তারিখে এই সরকারকে, জনগণের সরকারকে উৎখাত করা যায় নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই। প্রধান অতিথি হিসেবে সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমেরিকা আর বিএনপির স্বপ্ন পূরণে আসবে না। ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল, লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। ভুয়া দলের আন্দোলন জনগণ বিশ্বাস করে না উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, খুব দ্রুতই সংকট কেটে যাবে। পাবলিক না থাকলে কি আন্দোলন হবে? ভুয়া ভুয়া আন্দোলন, ভুয়া সব নাটক, ভুয়া কর্মসূচি, ভুয়া বিএনপি হলো একটা ভুয়া। এ ভুয়া দলের ভুয়া আন্দোলন জনগণ বিশ্বাস করে না। ভারত আওয়ামী লীগের বন্ধু, আওয়ামী লীগ কারো দাসত্ব করে না, জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সমাবেশ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। মুন্না, বিএনপি সমাবেশের দিন আওয়ামী লীগের সমাবেশ আমরা আবারও দেখলাম, নেতারা কি বলেছেন এই নিয়ে জানতে চাই। জানেন না তাস্তফা, যে বিএনপি সমাবেশ কিন্তু গতকালকে করেছিল, আজকে কিন্তু তাদের দ্বিতীয় সমাবেশ। গতকাল কিন্তু আওয়ামী লীগ কোনো সমাবেশ করে নাই, তারা গতকালকে শুধু যৌথ সভা করেছিল। তবে হ্যাঁ, আজকে তারা কিন্তু সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ উদ্যোগে মোহাম্মদপুরে। এবং এই সমাবেশে আমরা দেখেছি যে জাতীয় নির্বাচনের পর আবারও কিন্তু রাজনীতি কিন্তু বেশ দুই পক্ষ সমাবেশ করছে। এবং এই সমাবেশে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্পষ্ট বলেছেন যে তারা মাঠে থাকবেন, বিএনপি যদি সমাবেশ করে তারা মাঠে থাকবেন এবং আবারও সে আগের মতো পাল্টাপাল্টি সমাবেশ হতে পারে এবং সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এই সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু বড়টা শোডাউন করলো যে মোহাম্মদপুরে আজকে যে সমাবেশ ছিল সেখানে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রেসিডেন্ট মেম্বার তার এলাকাতে, এবং সেখানে আমরা দেখেছি পুরো মোহাম্মদপুর এলাকা, বিশেষ করে বিহারি ক্যাম্প, কৃষি মার্কেট, সমস্ত এলাকাতে আমরা দেখেছি নেতা কর্মীরা। এমনটা আমরা দেখেছিলাম কিন্তু 28 অক্টোবর সেটা ছিল বৃহৎ সমাবেশ, তারপরে দেখলাম কিন্তু আজকে, অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু আবারও মাঠে, যদি তারা ক্ষমতায় তারা আবারও মাঠে কিন্তু নামছেন এবং বিএনপি থেকে তারা রাজপথ ছাড়বে না এবং তারা বলছেন যে দেশের জানমাল রক্ষার জন্য তারা কিন্তু সমাবেশ করছে। অর্থাৎ এই সমাবেশের মধ্যে দিয়ে আসলে নেতা কর্মীদের চাঙ্গা করার এক ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। এখানে চাঙ্গা করার কথা যদি আপনি বলেন, সেটা হচ্ছে যে উত্তর দক্ষিণ আওয়ামী লীগ কমিটি কিন্তু এখনো হচ্ছে না, এখনো হয় নাই। সেটা সেক্ষেত্রে কিন্তু এই সমাবেশের মাধ্যমে আজকে কিন্তু সেখানকার সাংগঠনিক সম্পাদক স্পষ্ট বলছেন কমিটি দ্রুত হবে। পাশাপাশি বিএনপির সমাবেশের কারণে তারা কিন্তু মাঠে থাকবেন এবং আগুন সন্ত্রাস যেটি 28 অক্টোবর কিন্তু ঘটেছিল আপনি জানেন, সেই 28 অক্টোবর কেন্দ্রিক যেন কোনো ধরনের সমস্যা না হয়, সাংবাদিককে পিটানো না হয়, প্রধান বিচারপতি বাসভবন হামলা না হয়, সে কেন্দ্রিক তারা কিন্তু তৎপর রয়েছেন এবং এক্ষেত্রে কোনো তারা ছাড় দিবেন না। অর্থাৎ আসলে সামনে যখনই আমরা বিএনপি সমাবেশ দেখবো, বলা যেতে পারে যে আমরা আওয়ামী লীগেরও এক ধরনের সমাবেশ একই সময় দেখতে পাই। আগের মতোই সম্ভাবনা বেশি এখন যতটা মনে হচ্ছে, যদি আওয়ামী লীগ ক্ষমতায়, তারা বলছেন পাল্টাপাল্টি নয়, তারপরেও তারা কিন্তু সমাবেশ করছেন এবং একই দিনে যে সময় আওয়ামী লীগ করছে সেই সময় বিএনপি, অর্থাৎ বিএনপি বিকেলে নয়াপল্টনে, আওয়ামী লীগ বিকেলে মোহাম্মদপুরে, এটাই পার্থক্য, কিন্তু একই দিনে হচ্ছে আর কি। জি, আগামী দিনের রাজনীতিতে আসলে কোন দিকটি গুরুত্ব পাচ্ছে আজকের এই সমাবেশে আপনি কি দেখেছেন? আগামী দিনের রাজনীতি, আসলে রাজনীতির এখন যেহেতু নির্বাচন শেষ হলো 7 জানুয়ারি, সেই হিসাবে খুব বেশি দিন নাই, সেক্ষেত্রে এখন আগামী নির্বাচন অপেক্ষা করা পর্যন্ত আসলে খুব একটা এখানে রাজনীতির পট পরিবর্তনের কোনো সুযোগ নাই। যেমনটি বলছিলেন, আমি আজকে প্যাকেজে বলছিলাম, যা আমি সাধারণ সম্পাদক বলেছেন, ডোনাল্ড লুর বিষয়টা, বিশ্বের মার্কিন সরকারি পররাষ্ট্রমন্ত্রী ভোটের আগে যিনি বেশ ভূমিকা রেখেছিলেন, তিনি কিন্তু আবার দেশে আসছেন, সেটাকে কিন্তু বিএনপি পুঁজি করে তারা চেষ্টা করছে আবারও সেই ধরনের স্যাংশন বা এমনটা দাবি কিন্তু আওয়ামী লীগ নেতাদের। তো আওয়ামী লীগ বলছেন যে এইবার ডোনাল্ড সফরটা সম্পূর্ণ ভিন্ন, কীভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক যেটা আগে কিছুটা খারাপ ছিল সেটাকে উন্নয়ন করা যায়, সেটা সেই জন্য তারা আসছেন। এবং এই আওয়ামী লীগ নেতারা স্পষ্ট বলছেন যে আমেরিকার অতীতের মতো, বিশেষ করে নির্বাচন আগে যে ভূমিকা ছিল তা সেই ভূমিকা রাখবেন না, অর্থাৎ নির্বাচন আর রাজনীতি আগামী দিনে সেই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু আসলে স্পষ্ট হবে যে নির্বাচন ভোটে আসবে নাকি অন্যভাবে ক্ষমতায় আসবে, সেটা কিন্তু আরো দীর্ঘ সময়ের ব্যাপার। ডোনাল্ড লুর আসলে বাংলাদেশে আসার যে সফরের যে বিষয়টি, সেটি যথেষ্ট গুরুত্ব পেয়েছে কিনা? অবশ্যই গুরুত্ব পেয়েছে। ডোনাল্ড লু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি মার্কিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং ভোটের আগে তার যে ভূমিকা ছিল, বিশেষ করে বাংলাদেশে তিনি বেশ পরিচিত। তার এবারে
সফরটা আওয়ামী লীগ বলছে স্পষ্ট এটা কিন্তু কোনো ধরনের নির্বাচন কেন্দ্রিক নির্বাচন পরবর্তী সফর নয়, এবং তারা বলছেন এটা সম্পর্ক উন্নয়ন, যে সম্পর্কটা কমে গেছিল সেটা কিন্তু উন্নয়নের জন্য। আর বিএনপি তারা আওয়ামী লীগ বলছে, বিএনপির দাবি, আওয়ামী লীগের দাবি, বিএনপি বলছে যে তারা আবারও সেই ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে আমেরিকাকে সামনে রেখে, ডোনাল্ড লুকে সামনে রেখে। জি মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনার মধ্যে দিয়ে আমরা আজকের এই সমাবেশ নিয়ে জানতে পেরেছি। দর্শক, স্টুডিওতে আওয়ামী লীগের সমাবেশ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন পদ্মা সেতু ও মেট্রোর মতো উন্নয়ন একটি গোষ্ঠীর সহ্য হয় না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইইবির 61তম কনভেনশনে একথা বলেন তিনি। সম্পদের সীমাবদ্ধতা ও জলবায়ুর অভিঘাত থেকে দেশকে রক্ষায় কিভাবে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী প্রকল্প গ্রহণ করা যায় সে বিষয়ে প্রকৌশলীদের নজর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। শামীমা আক্তারের রিপোর্টে বিস্তারিত। প্রকৌশলীদের এই সম্মেলনের প্রতিপাদ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইবি এর 61তম কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, তার সরকারের লক্ষ্যই হলো তৃণমূল থেকে মানুষের উন্নয়ন। দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন পদ্মা সেতু ও মেট্রো রেলের মতো উন্নয়ন প্রকল্প নিয়েও একটি গোষ্ঠী সমালোচনা করছে। একটা মানুষের একটা বোধহয় প্রবৃত্তি থাকে, যা কিছু দেখুক সেটাই ভালো লাগে না। তো এই ভালো না লাগা গ্রুপ কী বলো না বলো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কিনা, তাদের উন্নতি হচ্ছে কিনা, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা, সেখানেই আমার মাথা ব্যথা। সেটাই আমি দেখতে চাই। এবং আপনারাও দয়া করে আপনাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পরিকল্পনায়, প্রত্যেকটা ক্ষেত্রে আমার তৃণমূল মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। সম্পদের সীমাবদ্ধতা ও জলবায়ুর অভিঘাত থেকে দেশকে রক্ষায় কিভাবে পরিবেশ বান্ধব সাশ্রয়ী প্রকল্প গ্রহণ করা যায় সে বিষয়ে প্রকৌশলীদের নজর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে আজকে আর কেউ এক চলতে পারে না, এটা একটা গ্লোবাল ভিলেজ। আজকে বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে হবে, সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমি পরিকল্পনা করছি। সময়ের সাথে তাল মিলিয়ে এই প্রত্যেকটা আমাদের পরিকল্পনাগুলিকে আরও যেখানে পরিবর্ধন করা দরকার, সংযোজন করা দরকার, সময়ের সাথে তাল মিলিয়ে সেটা করতে হবে। কোনোটা এই না যেটা করেছি দেখে ওটাই করতে হবে তা নয়। সময়ের প্রয়োজনে দেশের পরিবেশ, দেশের মানুষ, দেশের চাহিদা, বিদেশে আমাদের কর্মক্ষেত্র উন্মুক্ত সেই দিকে লক্ষ্য রেখেই করতে হবে, সেটা আমি চাই। প্রধানমন্ত্রী জানান, বিদ্যুতের চাহিদা মেটাতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। আজকে আমরা 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রেখেছি। আমাদের লক্ষ্য যে 2030 সালের মধ্যে আমরা কতটুকু করব, 41 সালের মধ্যে আমরা কতটুকু করব। 41 সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে 60,000 মেগাওয়াটে উন্নীত করা, এবং আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রকৌশলীদেরও কিন্তু আসলে গবেষণা দরকার। মহাশূন্যে শীঘ্রই নতুন স্যাটেলাইট পাঠানোর হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আরও বেশি ক্ষমতাসম্পন্ন ও শক্তিশালী হবে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ভারত মহাসাগরে জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ আব্দুল্লাহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। সোমবার বিকেলে কক্সবাজারের কুতুবদিয়া পৌঁছাবে জাহাজটি, আর 15 মে চট্টগ্রাম বন্দরে পৌঁছার খবরে ঈদের আনন্দ বইছে নাবিকদের পরিবারে। সহকর্মী একেএম নাজিমের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। এটি এখন এগিয়ে আসছে কক্সবাজার অভিমুখে। আগামী সোমবার বিকেলে কুতুবদিয়ায় পৌঁছাবে জাহাজটি। সেখানে কিছু চুনাপাথর খালাস করা শেষে দুদিন পর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। সেখানে খালাস করা হবে বাকি মালামাল। এ খবরে অনেকটা ঈদের আনন্দ শুরু হয়েছে সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া অপহৃত নাবিকদের পরিবারে। জিম্মিদের মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয় সরকার ও জাহাজটির মালিক পক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারের সদস্যরা। আনন্দে ভাসছে জাহাজের চিফ অফিসার মোহাম্মদ আতিকুল্লাহ খানের পরিবারও। আলহামদুলিল্লাহ, সবাইকে আপাতত অবস্থায় দেশকে এই পরিবারকে ফেরত দিয়েছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকর। সরকার যারা সব ব্যাপারে আমরা সবাই খুবই কৃতজ্ঞ। এদিকে জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম এর মিডিয়া সমন্বয়ক মিজানুল ইসলাম জানান, আগামী 13 মে কুতুবদিয়ায় চুনাপাথর খালাসের পর উদ্ধার পাওয়া 23 জন নাবিক সহ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করবে। 13 তারিখ সন্ধ্যায়
কুতুবদিয়া চ্যানেলে আসবে, ওখানে 2 দিন অবস্থান করার পর চট্টগ্রাম বন্দরে বহির্গমন করে আসবে। জাহাজ চলতেছে আর কি, বঙ্গোপসাগর চলতেছে, কুতুবদিয়া অভিমুখে আসতেছে সবাই জাহাজ। কার্গো নিয়ে আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে দুবাই যাওয়ার পথে গত 12ই মার্চ দুপুরে এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। প্রায় 1 মাস পর জলদস্যুদের দাবিকৃত মুক্তিপণ পরিশোধ করলে 13 এপ্রিল গভীর রাতে নাবিকসহ এমভি আবদুল্লাহকে মুক্তি দেয় তারা। এর পরপরই সোমালিয়ান উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় জাহাজটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে ফিরছে জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AK নাজিম। নাজিম, জাহাজ এমভি আবদুল্লাহর বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন আমাদের। জি, আপনি যেমনটা বলছেন, আসলে সোমালিয়ার জলদস্যুদের কাছে যে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ যে জিম্মি হয়েছিল, 1 মাস পর সেটি মুক্ত পাওয়ার পর আরব আমিরাত থেকে সেটি চুনাপাথর নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি বঙ্গোপসাগরে রয়েছে, সেটি আগামী 13 মে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে প্রবেশ করবে। সেখানে প্রবেশ করার পর নোঙর করার পরে তারা যে আরব আমিরাত থেকে চুনাপাথর নিয়ে আসা হচ্ছিল, সেই চুনাপাথরের কিছু চুনাপাথর সেখানে কুতুবদিয়া চ্যানেলে খালাস করবে। তারপর 2 দিন ওখানে অবস্থান করার পরে তারা 15 তারিখ তারা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি। তবে SRM গ্রুপের মিডিয়া সমন্বয় যিনি রয়েছেন মিনাজুল ইসলাম, তিনি আমাদেরকে যেমনটি বলেছিলেন যে তারা চুনাপাথরগুলো খালাস করার পরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করবে। তারপর জাহাজের যে নাবিক রয়েছে তাদেরকে কি এখানে বরণ করা হবে বা তাদেরকে নিয়ে কোনো আনুষ্ঠানিক কিছু করা হবে কিনা, বা কুতুবদিয়ায় তারা ওখান থেকে প্রবেশ করে বা তাদের বাড়ি ফিরবে কিনা, সেই বিষয়ে তারা আমাদেরকে এখন শুরু করে কিছু বলেনি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে যেটা জেনেছি, তাদেরকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করার পরে জাহাজ থেকে নামার পরে কেউ নাবিককে তাদেরকে একটি সম্মাননার আয়োজন করতে পারে বলে আমরা জানতে পেরেছি। এদিকে নাবিকরা যে দেশে পৌঁছেছেন এবং চট্টগ্রামে বঙ্গোপসাগর রয়েছেন, 2 দিন পরে তারা বাড়িতে ফিরবেন, এমন খবর আসলে নাবিকদের পরিবারে ঈদের আনন্দ হয়েছে। আমরা বিকেলবেলা যে জাহাজের চিফ অফিসার আসিফুল্লাহ খান রয়েছেন, আমরা তার বাসায় গিয়েছিলাম। তার বাসায় গিয়ে যেটি দেখি তার মা, ভাই, বোন সহ তার সবার মাঝে আনন্দ বিরাজ করছে। তারা এদের কেনাকাটা করেছেন এবং নতুন জামা কাপড় কিনে রেখেছেন এবং তারা প্রস্তুত রয়েছেন তাদের যে সন্তান আসিফুল্লাহ খানকে বরণ করার জন্য। পাশাপাশি আরো যারা চট্টগ্রাম আনোয়ারা কর্ণফুলী এলাকায় আরো যারা নাবিকের পরিবার রয়েছেন, তাদের পরিবারও আসলে উৎসবের আনন্দ বিরাজ করছে। কারণ দীর্ঘ পরে তারা তাদের যে আনন্দ, তাদের ছেলে যে দস্যুদের কবল থেকে মুক্তি পেয়েছেন, সে মুক্তি পাওয়ার পরে তারা বাড়িতে পেয়েছেন, এই তাদের মাঝে আনন্দ বিরাজ করছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখছে, আসলে 14 বছরের 12 মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে তারা মালামাল নিয়ে আসার সময় সোমালিয়ার দস্যুরা তাদেরকে জিম্মি করেছিল। তারপর দীর্ঘ 1 মাস বিভিন্ন জ্ঞান দরবার করার পরে মুক্তিপণ আদায় করে তারা 14 বছরের 14 এপ্রিল মুক্তি পায়। তারপর থেকে তারা দুবাইয়ে আরব আমিরাতের রওনা দিয়েছিল। পরে তারা চুনাপাথর নিয়ে এখন বঙ্গোপসাগর রয়েছে। তবে এই বিষয় হচ্ছে যে নাবিকদের এই ঘরে ফেরার এই আনন্দে আসলে তাদের পরিবারের মাঝে উৎসব বিরাজ করছে। পাশাপাশি তাদের যে প্রতিষ্ঠান SRM এর অঙ্গবয়সে তাদের মাঝে স্বস্তি বিরাজ করছে, কারণ তাদের যারা নাবিক রয়েছেন এবং জাহাজ সহ তারা নিরাপদে দেশে পৌঁছাতে পেরেছেন। এই ছিল জাহাজ নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজের সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AK নাজিম। আগামীকাল প্রকাশ হবে SSC ও সমমান পরীক্ষার ফলাফল। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, SSCর ফল প্রকাশ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। তন্নি, অসংখ্য ধন্যবাদ। আগামীকাল প্রকাশিত হবে SSC এবং সমমানের পরীক্ষার ফলাফল। ইতিমধ্যেই সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ আবু তাহের। আমরা কিছুক্ষণ আগেই তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে আগামীকাল সকাল 11টার দিকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফলাফল হস্তান্তর করার পরেই কিন্তু সেই ফলাফল বিভিন্ন শিক্ষা বোর্ডে কিন্তু পৌঁছে দেওয়া হবে এবং এই শিক্ষা বোর্ড থেকে বেলা 12টার দিকে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু ফলাফল প্রত্যেকটি শিক্ষা বোর্ডের অধীনে যে স্কুল রয়েছে সেই স্কুল থেকে কিন্তু তারা ফলাফল সংগ্রহ করতে পারবেন, সেই বিষয়টি তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। ইতিমধ্যে আপনি জানেন যে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি যে যারা শিক্ষার্থী এবং অভিভাবক আছেন তাদের
মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে এবং তারা কিন্তু অনেকটাই চিন্তিত যে আসলে দীর্ঘদিন পড়াশোনার পর তারা পরীক্ষায় বসেছিলেন এবং অনেকেই পরীক্ষা দিতে গিয়ে কিছুটা সমস্যা হয়েছিল। তারাও তাদের পাশাপাশি এবং যারা ভালো পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু বেশ চিন্তিত এবং তারা বলছেন যে আসলে আগামীকাল ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত তাদের যে চিন্তা সেটি কিন্তু দূর হবে না। আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে 4টি জেলা রয়েছে। এই 4টি জেলার প্রায় 1,20,000 শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং তারা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা বোর্ড আছে যে সেই শিক্ষা বোর্ডের ন্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও কিন্তু ফলাফলের দিক দিয়ে প্রায় সময় ভালো এগিয়ে থাকেন এবং এবছরও কিন্তু শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা প্রত্যাশা করছেন যে এবছরও অন্যান্য বোর্ডের ন্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ড ভালো ফলাফল করবেন, সেই প্রত্যাশাটুকু কিন্তু তারা রাখছেন। আরেকটি বিষয় বলে রাখি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাওয়ার পাশাপাশি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান আছেন তিনি জানিয়েছেন যে বিভিন্ন মোবাইলে SMS এর মাধ্যমে ফলাফল কিন্তু শিক্ষার্থীরা পেতে পারেন, সেই বিষয়টি তিনি বলছিলেন। আমি একটু যদি বলি যে মোবাইলে SMS এর মাধ্যমে আসলে কিভাবে সহজেই ফলাফল পাওয়া যাবে, যারা আসলে মোবাইলের মাধ্যমে ফলাফল পেতে চান তারা যদি ইংরেজিতে বড় অক্ষরে SSC লিখে তারপর স্পেস দিয়ে বোর্ডের প্রথম 3 অক্ষর, তারপর তার রোল নম্বর এবং তারপর পাশের সন অর্থাৎ 20,024 লিখে সেন্ড করতে হবে। 1622 নম্বরে সেন্ড করলেই কিন্তু মোবাইলের মাধ্যমে আসলে সেই ফলাফল এসে যাবে, সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ আমরা দেখেছি, লক্ষ্য করেছি অনেক অভিভাবক এবং শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই ফলাফলের জন্য মোবাইল অপশনে গিয়ে কিন্তু সেই কার্যক্রমটি করছেন। যদিও এই মোবাইল এবং সশরীরে ফলাফল আগামীকাল সকালেই কিন্তু তারা পেতে পারেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু তারা এই ফলাফল তো নিয়ে এই ছিল আমার কাছে ফলাফলের পূর্ব মুহূর্ত এবং আগামীকাল সকাল যে ফলাফল ঘোষণা করা হবে এর পূর্বের যে অবস্থা তা নিয়ে সর্বশেষ তথ্য তো নেই। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। 1 ঘন্টার বৃষ্টির চাপ নিতে পারেনি ঢাকা, তলিয়েছে প্রধান সড়ক থেকে অলিগলি। হঠাৎ বৃষ্টিতে মিরপুর, নিউ মার্কেট, গ্রিন রোড, পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। এতে বিপাকে পড়তে হয়েছে স্কুলগামী শিক্ষার্থী, শ্রমজীবী ও চাকরিজীবীদের। সারা দেশে বৃষ্টি হলেও ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 87 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও 3 দিন। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট। শনিবার সকাল থেকেই এমন মুষলধারে বৃষ্টি রাজধানীর ঢাকা জুড়ে। ভোর থেকেই ছিল মেঘের গর্জন। সকাল 7:30টার দিকে কালো মেঘে ঢেকে যায় আকাশ, এরপরেই নামে ঝুম বৃষ্টি। ঘণ্টাখানেক ধরে চলা বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ফার্মগেটের খামারবাড়ি, গ্রিন রোড, নিউ মার্কেট সহ অনেক এলাকার সড়ক। জলাবদ্ধতায় বিপাকে পড়তে হয় কর্মব্যস্ত নগরবাসীকে। অনেক জায়গায় পানি জমে গেছে, এখানে 3 জায়গায় পানি জমে গেছে, পানি গাড়ি তোলার জায়গা, গাড়ি বসতে নষ্ট হয়ে জায়গা, স্টার্টের সমস্যা করে, সেলফ নষ্ট হয়ে জায়গা, অনেক সমস্যা হয়ে যায়। কোমর সমান পানিতে ডুবে যায় মিরপুর কালশি সড়ক, পানি ঢুকে বন্ধ হয়ে যায় অনেক যানবাহন। মিরপুর 10 মেট্রোর প্রবেশ মুখে জমে এমন পানি, কাজীপাড়া, শেওড়াপাড়া সহ অনেক স্থানে তৈরি হয় জলাবদ্ধতা। সাপ্তাহিক ছুটির দিনে অফিস আদালত বন্ধ থাকলেও শিক্ষার্থী সহ যারা ঘরের বাইরে বের হয়েছেন হাঁটু পানিতে ভিজতে হয় তাদের। সকালবেলা যদি এই 2 ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হয়, মোটামুটি এই জলধরে মনে হয় এই ভোগান্তি রাত একদম সন্ধ্যা 7টা পর্যন্ত ভুগতে হবে মিনিমাম। কাস্টমার এর জন্য আমাদের অনেকই ক্ষতি হয়। এখানকে পারাপার করাটা তো অবশ্যই কষ্টদায়ক, কিন্তু এটা কিন্তু বর্ষাকাল হলেই হয়। প্রতিনিয়ত এখানে রাজনৈতিকবিদরা আশা দেয় যে এই কাজ করবে, ওই কাজ করবে, কিন্তু নির্বাচনের পরে আর কোনো কাজ উন্নতি হয় না। বৃহস্পতিবার সকালে রাজধানীতে 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলছে আবহাওয়া অফিস। সকালে ঢাকাতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে, এবং ঢাকার দক্ষিণের যে অঞ্চলগুলো আছে বিশেষ করে ফরিদপুর এবং গোপালগঞ্জ, এইসব অঞ্চলে বৃষ্টিপাত এখনো হচ্ছে। পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির প্রবণতা একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাত কমে গেলে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।
ঢাকা ছাড়াও রাজশাহী, খুলনা সহ 6 বিভাগে সোমবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে 10টি অঞ্চলে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে ডিএনসিসির নগর ভবনের সামনে খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলা ময়লা নিয়ে এক প্রদর্শনীতে এই কথা বলেন তিনি। আমাদের জলজটটার জন্যই কিন্তু আজকের এই যে প্রদর্শনী, এই আমরা যদি এই ধরনের বর্জ্য ড্রেনে কিংবা খালে কিংবা লেকে না ফেলি, অবশ্যই ডেফিনেটলি আমি বলতে পারি এই যে জলজট যেটা আছে এটির থেকে আমরা রেহাই দিতে পারবো। দিনাজপুর, ফরিদপুর ও নরসিংদী সহ 5 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। এর মধ্যে নরসিংদীতে মারা গেছেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী তানভীর আহসান পিয়াল। এছাড়া দিনাজপুরে 2, নড়াইলে 1 জন এবং ফরিদপুরে 4 জন নিহত হয়েছেন। সহকর্মীদের তথ্য ছবিতে শুভশ্রী রায়ের প্রতিবেদন। ভক্তদের মনে আজীবনের স্মৃতি হয়ে থাকার বাসনাকে সত্যি রূপ দিয়ে পরপারে পাড়ি জমালেন সঙ্গীত শিল্পী তানভীর আহসান পিয়াল। তরুণ প্রজন্মে জনপ্রিয় ব্যান্ড অড সিগনেচারের গায়ক ও গিটারিস্ট পিয়াল। আত্মপ্রকাশের অল্প সময়ের মধ্যে মেধাবী উঠতি গায়কের কণ্ঠ চিরতরে থামিয়ে দিল আকস্মিক সড়ক দুর্ঘটনা। জানা যায়, সিলেটে এক কনসার্টে অংশ নিতে শনিবার ভোরে অড সিগনেচারের গাড়িতে যাচ্ছিলেন এ পুরো দল। ভোর 5:30টায় নরসিংদীর পাঁচডোনায় ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস তাদের বহনকারী মাইক্রোবাসটিকে চাপা দেয়। তো ওই গাড়ি একবারে দুমড়ে মুচড়া, সাথে সাথে 2 জন মারা গেছে। আমার ভাই ওনার ফ্রেন্ড ছিল, আমার ভাই কল করে আমাকে, তারপর আমরা ঘটনাস্থলে আইসা ওনার ডেড বডি দেখতে পাই। হানিফ গাড়ি ওভারটেক করতে গিয়ে ওই আমার ভাইয়ের গাড়ির উপরে উঠে দিছে, দিয়ে ওই গাড়ি আমার ভাই গেছে। এতে ঘটনাস্থলেই মারা যান পিয়াল ও গাড়ি চালক সালাম। আহত হন ব্যান্ডের অন্যান্য সদস্যরা। আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং লাশগুলো উদ্ধার করে আমরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। এদিকে এদিন দিনাজপুর সদরের কাউগাঁও এলাকায় ট্যাঙ্ক লরি চাপায় নিহত হয়েছেন এক নৌশপ্রহরী সহ 2 জন। পুলিশ জানায়, ভোর 5:15টায় ফুলবাড়ি দিনাজপুরগামী তেলবাহী ট্যাঙ্ক লরিটি কাউগাঁও এলাকায় আব্দুস সোহানের চায়ের দোকানে উঠে পড়ে। এতে ঘটনাস্থলে বাজারের নৌশপ্রহরী আজাহার আলী ও দোকানের রানা নামের এক ক্রেতা মারা যান। সকাল 7:30টায় নড়াইল গোবরা সড়কের কারার বিলে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র মামুন সমাদ্দার নিহত হন। ফরিদপুরের ভাঙ্গায় পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ প্রাণ হারিয়েছেন আরও 4 জন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। হঠাৎই অস্থির নিত্যপণ্যের বাজার। লাফিয়ে বাড়ছে মাছ, মাংস, ডিম ও মশলার দাম। বিক্রেতারা বলছেন মাসখানেকের দাবদাহের প্রভাব পড়েছে বাজারে। এদিকে বাজার নিয়ন্ত্রণে কার্যকর মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছেন আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ক্রেতারা। ফজলা আদিত্যের রিপোর্ট। সাধারণ মানুষের আমিষের চাহিদা যেন পূরণ হবার নয়। মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকায়। ডিম ডজনে বেড়েছে 20 থেকে 25 টাকা। মাংস ব্যবসায়ীরা বলছেন আগের দামে খাসি বিক্রি হচ্ছে 1200 টাকা পর্যন্ত, আর গরুর মাংস মানভেদে 780 থেকে 900 টাকা। মাছ বাজারের দৃশ্য প্রায় একই। রুই 300, তেলাপিয়া 200, বাইন 800 আর পাঙ্গাস 250 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে রাজধানীতে সকালে ঝুম বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। একদিক দিয়ে পানি, আরেক দিক দিয়ে দাম বেশি দেখে কোনো কাস্টমার সাবাসে কুলে না খাইতো। অন্যদিন যেভাবে কাস্টমার আছে, কাস্টমার খুবই কম। কেন? বৃষ্টির কারণে। সাদা ডিম ছিল হলো আপনার 110 টাকা, তো ওই ডিমটা হচ্ছে 135 টাকা। খাসির গোস্ত 1200 টাকা কেজি, আর ছাগলের গোস্ত 1000 টাকা কেজি। আগের দামে আছে, দাম বাড়ে নাই। শুধু মুরগিতে বাড়ে তা তো না, আমি যে রিক্সায় করে আসবো এই গরমের কারণে ওরাও বলে যে আপা এত গরম 10 টাকা বেশি দেন, কারণ আমার তো ইনকাম বাড়ে না। সো আমার জন্য তো এটা সহনীয় না। দাম বৃদ্ধির কারণ হলো প্রচুর গরম পড়ছে, খামারে অনেক মুরগি নষ্ট হয়েছে, লক্ষ লক্ষ মুরগি, ডিম নষ্ট হয়েছে। মাছ মানে ছোট সাইজের মাছ 2200 টাকা কেজি, বুঝছেন? সাধারণ লোকের খাওয়ার কোনো কুল নাই। কোরবানির বাকি 1 মাস, এরই মধ্যে মশলার বাজারও চড়া। পণ্য ভেদে বেড়েছে 200 টাকা পর্যন্ত। এলাচ 3000 টাকা থেকে বেড়ে 3500 টাকা, জিরা ঠেকেছে 700 টাকায়। গত সপ্তাহে একটা এলাচ কিনছে হলো 3250,
সেটা মনে হয় গতকালকে দেখছি 3400 টাকা। আর আপনার মশলার দামটা একটু বাড়ছে, ওটা প্রতি কেজিতে 150 থেকে 200 টাকা করে বাড়ছে। প্রতিদিনই আমার মনে হয় বাড়ছে, আজকে যা কিনবো কালকে দেখা যাচ্ছে তারও থেকে বেশি হয়ে যাচ্ছে। কোনো কন্ট্রোলের মধ্যে নাই তো। এই যে ডিমের হালিতে 20 টাকা বেড়ে গেছে, মাংসতে কেজিতে 200 টাকা বেড়ে গেছে, এটা কে দেখবে? এটা সরকার কোথায় দেখছে? নিত্যপণ্যের বেসামাল দর বৃদ্ধিতে নাবিশ্বাস ক্রেতারা, তাই লাগাম টানতে বাজার মনিটরিং সেল গঠনের তাগিদ সবার। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আম পরিবহনের পাশাপাশি রেলে পান সহ অন্যান্য শস্য পরিবহনের ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিলুল হাকিম। শনিবার দুপুরে রাজশাহীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আম পরিবহন বিষয়ক সেমিনারে কথা বলেন মন্ত্রী। জানান, রেল সেবা আরও বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়। এ সময় রেলের মহাপরিচালক সরকার শাহাদাত আলী জানান, ভবিষ্যতে ডোর টু ডোর আম ডেলিভারির ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সবচেয়ে সেফ হলো রেল লাইনে, রেলপথে আম পরিবহনের ব্যবস্থা করা, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ব্যবস্থা করছেন আপনাদের সুবিধার জন্য, যাতে সবচেয়ে কম খরচে আপনাদের আমটা পৌঁছানো যায়। চট্টগ্রামে বিহারের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে বৌদ্ধ ভিক্ষু সহ কমপক্ষে 5 জন আহত হয়েছে। শনিবার বিকেলে নন্দনকানন বিহারে এই ঘটনা ঘটে। ভিক্ষুদের অভিযোগ, সকাল 11টার দিকে বৌদ্ধ সমিতির নেতারা বিহারে তালা দিয়ে অবস্থান নেয়। এরপর দুপুরে ভিক্ষু নেতারা বিহারে এলে দুই পক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা, শুরু হয় হাতাহাতি, যা পরে সংঘর্ষের রূপ নেয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সন্ধ্যার দিকে ভিক্ষুদের নেতৃত্বে বিহারের সামনে মানববন্ধন হয়। তারা জানায়, 2 মাস আগে বিহারের সম্পত্তি নিয়ে সমিতির নেতাদের সঙ্গে বিরোধ হয়। এ নিয়ে 8 মার্চ মারামারির পর বিহার থেকে সমিতির নেতাদের বের করে দেওয়া হয়। শনিবার তারা আবারও বিহারের দখল নিতে এলে সংঘর্ষ হয়। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে ফের 2 দলের সমাবেশ। দেশ চালাচ্ছে বিদেশি শক্তি, দাবি বিএনপির। আমেরিকা আর আসবে না বললেন কাদের। পদ্মা সেতু মেট্রোর মতো উন্নয়ন একটি গোষ্ঠীর সহ্য হয় না। আইইবির কনভেনশনে প্রধানমন্ত্রী সাশ্রয়ী প্রকল্প নেয়ার তাগিদ। সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহ বাংলাদেশ জলসীমায় সোমবার বিকেলে নোঙর করবে কুতুবদিয়ায়। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।